একটা জাতির গল্প কিন্তু কখনো এক জায়গায় স্থির থাকে না। সময়ের সাথে সাথে তা বদলাতেই থাকে। ধরুন, সেই ফেসফিস করে বলা ঘুম পাড়ানি গান থেকে শুরু করে এমন শক্তিশালী সাহিত্য যা একটা গোটা সমাজকে নাড়িয়ে দিতে পারে। আজ আমরা ঠিক এই অসাধারণ যাত্রার গল্পটাই শুনব। এই পরিচিত সুরটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো একবার, এই ছড়াগুলো কিন্তু শুধু বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য ছিল না। এগুলোর পেছনে ছিল গল্প বলার এক বিশাল ঐতিহ্য, যেখানে গল্প আর কল্পনা মুখে মুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে যেত। মানে মাসি পিসি, যেন কোনো এক রূপকথার চরিত্র, যারা চোখের পাতায় এসে বসলেই বাচ্চারা ঘুমের দেশে হারিয়ে যাবে। ঠিক এরকমই এক আবহে, যেখানে গল্প বইয়ের পাতায় নয় বরং মুখে মুখে ফিরত। ১৯১১ সালে জন্ম নিলেন আমাদের এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র সুফিয়া কামাল। তার জীবনের প্রথম শোনা গল্পগুলো কিন্তু কোনো বই থেকে আসেনি, এসেছিল তার মায়ের মুখ থেকে। আর এটাই ছিল সেই জীবন্ত ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছিল। যখন বই ছাপা হয়ে সবার হাতে হাতে পৌঁছায়নি, তারও অনেক আগে বাংলায় গল্প বলার ভিত্তি ছিল এই মুখে মুখে বলা ঐতিহ্য। তখন এই গল্পগুলোই ছিল সংস্কৃতির মূল ভিত্তি। কোনটা ঠিক কোনটা ভুল, এই সবকিছু শিক্ষা আসত এই গল্পগুলো থেকেই। ভাবা যায় বাংলা শিশু সাহিত্যের গোড়াপত্তনটা কতটা সমৃদ্ধ ছিল। একদিকে ঠাকুমার ঝুলির সেই রাজপুত্র রাজকন্যা, দৈত্য দানর জাদুর জগৎ, আবার অন্যদিকে মোল্লা নাসির উদ্দিনের সেই বুদ্ধিদীপ্ত হাসির গল্প। এই সব কিছু মিলেই কিন্তু শিশুদের কল্পনার জগৎটা তৈরি হতো, তাদের নৈতিকতার বোধ জন্মাত। এবার আসা যাক এমন একজন মেয়ের গল্পে, যিনি এই চেনা সাহিত্য জগৎটাকে একেবারে বদলে দিতে এসেছিলেন। সুফিয়া কামাল কিন্তু এমন একটা পরিবারে বড় হয়েছিলেন যেটা ছিল বেশ রক্ষণশীল। সেখানে মেয়েদের প্রথাগত পড়াশোনার কোনো সুযোগই ছিল না, কিন্তু তার জানার ইচ্ছেটা ছিল প্রবল। আর তাই তার মাই তাকে গোপনে বাংলা পড়তে আর লিখতে শিখিয়েছিলেন। মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ায় মনে হতেই পারে যে তার পড়াশোনার এখানেই হয়তো ইতি। কিন্তু মজার ব্যাপার হল, ঘটল ঠিক তার উল্টোটা। বরং তার স্বামী তার এই জানার আগ্রহকে আরও উস্কে দিলেন। আর সেই অনুপ্রেরণা থেকেই ভাবুন একবার, মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম গল্প ছাপা হয়। তবে তার জীবনের মোড় ঘোরানো ঘটনাটা ঘটেছিল আরও আগে। মাত্র ৭ বছর বয়সে তার সাথে দেখা হয় বেগম রোকেয়ার। নারী শিক্ষা আর অধিকার নিয়ে বেগম রোকেয়ার যে লড়াই, সেটাই তাকে নিজের জীবনের একটা লক্ষ্য ঠিক করে দেয়, তাকে পরিবর্তনের পক্ষে দাঁড়াতে অনুপ্রাণিত করে। তো একদিকে যেমন সুফিয়ার ব্যক্তিগত জীবনটা পাল্টাচ্ছিল, ঠিক তেমনি তার চারপাশেও কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছিল। একটা প্রযুক্তিগত আর সাংস্কৃতিক বিপ্লব, যাকে আমরা বাংলার নবজাগরণ বলে চিনি। দেখুন, ছবিটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে সেই পুরনো দিনের মুখে মুখে ছড়ানো লোককথার জগৎ, আর অন্যদিকে ছাপাখানার হাত ধরে একটা নতুন দিগন্ত খুলে গেল। বই, পত্রিকা এসবের মাধ্যমে জ্ঞান আর গল্প সবার কাছে পৌঁছাতে শুরু করল। এই যে নবজাগরণের কথা বলছি, এই সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আর সুকুমার রায়ের মতো মানুষেরা বাংলা শিশু সাহিত্যকে একেবারে নতুন রূপ দিলেন। তারা শুধু গল্প লেখেননি, বরং শিশুদের জন্য নতুন চিন্তার জগৎ তৈরি করেছিলেন। এখানেই সুফিয়ার জীবনে একটা বড়সড় বাঁক আসে। মাত্র ২৩ বছর বয়সে তিনি বিধবা হন, কিন্তু সমাজের প্রথাগত নিয়মের কাছে তিনি মাথা নত করেননি। তিনি কলকাতায় একাই থেকে গেলেন, শিক্ষকতা আর লেখালেখি করে নিজের পায়ে দাঁড়ালেন। তার এই পদক্ষেপটা ছিল সেই সময়ের সামাজিক পরিবর্তনের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। এবার চলুন দেখি সুফিয়া কামাল কিভাবে তার কলমকে সামাজিক পরিবর্তনের একটা শক্তিশালী হাতিয়ার বানিয়ে তুলেছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ধ্রুব তারা বলে ডাকতেন, আর এই নামটা থেকেই বোঝা যায় তার ভূমিকাটা ঠিক কী ছিল। তিনি কেবল একজন কবিই ছিলেন না, ছিলেন সমাজের একজন পথ প্রদর্শক, যিনি অন্ধকারে পথ দেখাতেন। সুফিয়া কামালের পুরো জীবনটাই কেটেছে ইতিহাসের কিছু ভয়ঙ্কর, অস্থির সময়ের মধ্যে দিয়ে। দুর্ভিক্ষ বলুন, দেশভাগ বলুন বা মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা সংকটের সময় তিনি কিন্তু সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তার কলম আর তার কাজ দিয়ে।
শুধু তাই নয়, তিনি ছিলেন একজন অসাধারণ সংগঠক। সবসময় অন্যের প্রয়োজনকে নিজের আগে জায়গা দিতেন। একসময় তিনি বোরকা পরাও ছেড়ে দেন, যা সেই সময় ছিল একটা নীরব কিন্তু প্রচণ্ড বিপ্লবী একটা পদক্ষেপ। এই কাজটি তৎকালীন সামাজিক প্রথাকে চ্যালেঞ্জ করেছিল এবং তাকে সমাজে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছিল। আচ্ছা, এবার গল্পটাকে এক লাফে আজকের দিনে নিয়ে আসা যাক। চলুন দেখি সুফিয়া কামালের মতো পথিকৃতদের দেখানো পথে হেঁটে আজকের বাংলা শিশু সাহিত্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখনকার বাংলা শিশু সাহিত্য কিন্তু আর শুধু রাজা-রানী, রাজপুত্রের গল্পে আটকেনি। এখনকার গল্পে সায়েন্স ফিকশন আছে, পরিবেশ বাঁচানোর কথা আছে, শক্তিশালী স্বাধীন নারী চরিত্র আছে, এমনকি মানসিক স্বাস্থ্যের মতো জরুরি বিষয়গুলো উঠে আসছে। আর এই সব কিছুই আজকের প্রজন্মের কাছে সাহিত্যকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। নারী চরিত্রের এই বদলটা কিন্তু সত্যিই অসাধারণ। একসময় সাহিত্যে বা সমাজে নারীদের যেভাবে দেখা হতো, আর এখন সুফিয়া কামালের মতো শক্তিশালী পরিবর্তনকারী নারীদের যেভাবে দেখানো হয়, এই পার্থক্যটা কিন্তু বিশাল আর চোখে পড়ার মতো। শুধু গল্পের বিষয়বস্তু না, গল্প বলার ধরনটাও কিন্তু আমূল বদলে গেছে। এখন গ্রাফিক নভেল আছে, ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বই আছে, ইউটিউবে অ্যানিমেটেড সিরিজ হচ্ছে। এর ফলে বাংলা সাহিত্য কিন্তু এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যেভাবে ঘুম পাড়ানি গান থেকে শুরু হওয়া গল্প একটা জাতিকে নতুন রূপ দিয়েছিল, ঠিক সেভাবেই আজ আমরা কোন গল্পগুলো বলছি বা শুনছি। কারণ আজকের এই ছোট ছোট গল্পগুলোই তো একদিন আগামীর ইতিহাস হয়ে উঠবে, তাই না?